বুধবার থেকে কিন্তু বামেরা কিন্তু অবস্থান করছেন, সিপিআইএম এবং বামফ্রন্টের শরিক দলরা সবাই কিন্তু এই সিইও দপ্তরের সামনে, এবং সিইও সাহেব দেখা করবেন এটা তাদের দাবি ছিল। এবং বাম নেতাদের বক্তব্য ছিল যে মানুষের জন্য আইন তৈরি হয়, মানুষের স্বার্থে আইন তৈরি হয়, সেখানে একজন সরকারি আধিকারিক বা কমিশনের যিনি কর্তা এই পশ্চিমবঙ্গে বসে রয়েছেন, যার উপর ভোট পরিচালনার দায়িত্ব, তিনি এখানে এসে মানুষের সঙ্গে দেখা করবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। আজকে এই আলোচনায় ভোটের হওয়ায় আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সিপিআইএম সাংসদ শ্রমিক লাহিড়ী। শ্রমিকদা, আপনার কি বক্তব্য, মানে কি বুঝছেন, এতদিন রাজনীতি করেছেন, যে তারপরে রাজ্য রাজনীতিতে কিসের হাওয়া দেখছেন, কিরম দেখছেন? যা হচ্ছে এসআইআর নিয়ে, তো সংবিধানে তার কোনো সুযোগই নেই। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে এবং ভোটার তালিকা তৈরির প্রশ্নে আমাদের দেশের সংবিধানে যা লেখা আছে তাতে হয় আপনি বৈধ ভোটার অথবা আপনি ভোটার নন। ভোটার এবং অভোটারের মধ্যে ঝুলে থাকার কোনো সুযোগ নেই। এটা কোথা থেকে আবিষ্কার করলো ওরা? এক। দ্বিতীয়ত হচ্ছে 60 লক্ষ সংখ্যাটা। গত নির্বাচনে 58 লক্ষ ভোটের ব্যবধান ছিল যারা দ্বিতীয় হয়েছিল তাদের সঙ্গে শাসক দলের। এটা ভারতবর্ষের অন্যতম প্রধান বড় একটা ব্যবধান। এই যে বিহারে হলো এসআইআরের পর, এটাতেও একটা বড় ব্যবধান হয়েছিল, কিন্তু তাতেও ব্যবধানটা ছিল 44 লক্ষ। তার আগের বিহারের ভোটে ব্যবধানটা ছিল মাত্র 12,500। তাহলে 12,500-এ একটা সরকার গড়ে একটা সরকার পড়ে, আর তুমি 60 লক্ষ লোককে অনিশ্চয়তার মধ্যে রেখে একটা ভোট করতে চাইছো? হয় নাকি? ভারতবর্ষের সংবিধানই এটা কোনোভাবে অনুমতি দেয় না। মানে কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করছে একটা সাংবিধানিক সংস্থা? একটা সাংবিধানিক সংস্থা যদি আরএসএসের কাছ থেকে প্রতিদিন পরামর্শ নিয়ে নিজেরা চলে, তার পরিণতি এই হবে। এর জন্য যেমন এই সাংবিধানিক সংস্থা দায়ী, তেমনি এই আরএসএস বিজেপি যারা এই সংস্থাকে নিজেদের বৃত্তে রূপান্তরিত করেছে তাদের দায়িত্ব কম? এই অপরাধ তো মোদি এবং অমিত শাহ, ওরা তো এই কাণ্ড করেছে। তাহলে দেশের সুপ্রিম কোর্ট কি করছে? দেশের সুপ্রিম কোর্টও সেরকম। সুপ্রিম কোর্ট কেন ঢুকলো? আমাদের দেশে সেপারেশন অফ পাওয়ার করা আছে। বিচার বিভাগ কী কাজ করবে, প্রশাসনিক তারা কী কাজ করবে, পার্লামেন্ট তারা কী কাজ করবে, লেখা আছে সেখানে। এই প্রশাসনিক কাজ তো জুডিশিয়ারির করার কথা না। কিন্তু এখানে এত পক্ষপাতদুষ্ট সমস্ত সরকারি আধিকারিক যে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে এখানে ঢুকতে। এটা কি জাজদের কাজ? এটা তো জাজদের কাজ না। আর 400টা লোক মিলে 60 লক্ষ নথি দেখবে? এ কোন পাটিগণিতের হিসেবে আপনি নির্বাচনের দিন ঘোষণার আগে কাজ করতে পারবেন? ফলে আমাদের কথা, অসাংবিধানিক কোনো কাজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই এডুকেশনের একজনের নামও এডুকেশনে থাকবে। নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। সমস্ত কেস ডিসপোজ অফ করে তবে নির্বাচনে যেতে হবে, এবং কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া যাবে না। না, আমরা তো জানি যে কালকে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী একই দাবিতে ধর্নায় বসছেন। তো ওনার জন্যই তো এই কাণ্ড হলো। উনি যদি ওনার আধিকারিকদের দলীয় নির্দেশে চলতে বাধ্য না করতেন তাহলে এই ঘটনা ঘটতো? তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাও আসতো না, আর জজদের পাঠিয়ে নথি চেক করবার কথাও আসতো না। এর জন্য তো উনি কম দায়ী নাকি? উনি তো এই অপরাধ করেছেন। এবং এতদিন পর্যন্ত ভোটার লিস্টে কবে মারা গেছে তিনি বছরের পর বছর ভোট দিচ্ছেন, খোঁজ নেই, তিনি ভোট দিয়ে যাচ্ছেন। কোথায় থাকেন কেউ খুঁজে পাচ্ছে না, তিনি ভোট দিয়ে যাচ্ছেন। এই সব তো হচ্ছে। এই জায়গাটাই তো বিজেপি দাবি করছে যে পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এই সমস্ত জন্যই এসআইআর প্রয়োজন। আর সেই এসআইআর করতে গিয়ে এই বিপদ। ও কাজটা এসআরইআরই হয়। বিজেপির এখানকার নেতারা অত কিছু বোঝে টোঝে না, ও দিল্লি থেকে যা বলে দেয় ওরা তাই করে। এসআরইআরেই মৃত ভোটার বাদ দেওয়া যায়, নিখোঁজ ভোটার বাদ দেওয়া যায়, ডাবল এন্ট্রি বাদ দেওয়া যায়। তার জন্য এসআইআর লাগে না। এসআইআর অন্য কাজে, সামগ্রিক লিস্টের ঝাড়াই পোঁছাই। এটা কোনোদিন 3 মাসের কাজ? গতবার 2 বছর ধরে এই কাজটা হয়েছিল। 2002-এ যখন সরকার ছিল বামে, 2002 থেকে 2004
এটা সরকারের উপর নির্ভর করে না, এটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। নির্বাচন কমিশন 2 বছর ধরে গোটা দেশে এসআইআর করেছে। না এখন তাহলে বাংলার দর্শকদের বলুন যে আপনাদের এখন মূল দাবি কি? এরকম একজন যোগ্য ভোটারকে বাদ দেওয়া যাবে না, এডুকেশনে ঝুলিয়ে রাখা যাবে না। বাবার নাম আছে, ছেলের নাম নেই, স্ত্রীর নাম আছে, স্বামীর নাম নেই, সরকারি দপ্তরে 40 বছর ধরে আধিকারিক আছেন তার নাম নেই, এডুকেশনে ঝুলছে। এই জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে। না একটা জিনিস লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে একটা জিনিস দেখা যাচ্ছে যে বামেরাও ধর্নায় বসছে, তৃণমূল কংগ্রেসও ধর্নায় বসছে যে স্বচ্ছ ভোটার তালিকা, এবং বিজেপিও বলছে স্বচ্ছ ভোটার তালিকা। সব পথ শেষে তো মিলে যাচ্ছে। আচ্ছা, তৃণমূল কোনোদিন বলেছে আমরা এখন চুরির দাবিতে ধর্নায় বসবো? ও তো বলবেই স্বচ্ছ। বিজেপি কোনোদিন বলবে আমি এখন চুরির দাবিতে এই ভোটার লিস্ট তৈরি করতে চাইছি? একই বুথ পাশাপাশি, হিন্দু বুথে 3 জন মাত্র এডুকেশনে গেছে, আর মুসলিম বুথে 951 জনের মধ্যে 506 জনের নাম এডুকেশনে গেছে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধরনের সংবিধান লঙ্ঘন করতে পারে, সংবিধান নির্দেশিত ধর্মনিরপেক্ষতার আদর্শকে লঙ্ঘন করতে পারে, এ তো অভাবনীয়। এই অপরাধ তো বিজেপির নির্দেশে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম পরিষ্কার বুঝতে পারছেন যে বামেদের বক্তব্য যে একজন বৈধ ভোটারের নামও যেন কাটা না যায়, সেই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বা অ্যাডজুডিকেশনে বা বিচারাধীনে যত রয়েছে তাদের বিরোধ নিষ্পত্তি করার পরে কিন্তু কমিশনকে এই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। ইতিমধ্যেই শহরে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আপনারা জানেন শুক্রবার থেকে এই তৃণমূল কংগ্রেসও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দল নামবে পথে এই স্বচ্ছ ভোটার তালিকা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সব কিছু নিয়ে। ফলে আগামীতে বাংলায় ভোটের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। ক্যামেরায় অতনু দত্তর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, কলকাতা, নিউজ পোল বাংলা।